এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার মেয়ে, ওরে খাবার দিলে কি পরিমাণ যে প্যারা, মানে ও কিছুতেই কোনো খাবার খেতে চায় না। ভাত দিলে যে কিরকম করে মাঝে, মাঝে এত খারাপ লাগে, ও ভাত খেতেই চায় না। এই যে এখন ওরে ভাত দিছি, এখন আমরা সবাই রোজা, ওরে দুপুরবেলা ভাত দিছি দেখেন কি করতেছে। ও কিছুতেই ভাত খেতে চাচ্ছে না। আর রোজা রেখে মন চাইছে না যে আমি একটু করে দেই। আর এমনিতেও আমি ভীষণ অসুস্থ। অসুস্থতার কারণে ওরে আমি ওর হাতেই দিয়েছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, আমি আসলে সবসময় চাই যে ও নিজের হাতেই খাক, যতটুকুই খাক আলহামদুলিল্লাহ ও পেট ভরে খাক আরকি। আমি আসলে খাওয়াইতে চাই না। কেননা এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আহ্লাদ করে আদর করে যত্ন করে, হ্যাঁ, প্রত্যেকটা মাই কিন্তু একটু বাচ্চাদেরকে একটু আহ্লাদ করে, ঠিক আছে। কিন্তু আমি আসলে বদ অভ্যাসগুলো ওর মধ্যে রাখতে চাই না। কারণ ও মেয়ে মানুষ। সবসময় চাই যে ও ওর মতো থাকুক। ও ওর মতো করে বাঁচুক। ঠিক আছে? এজন্য আমি চাই সবসময় আমি সবকিছু ওরে শিখিয়ে দিব। তারপর বাসায় একটু ধুলাবালি পড়লেই আমার একটা খুঁতখুঁতনি স্বভাব আছে, ভালো লাগে না। এই যে দেখেন আমি ৩ টা রেকই বের করে দিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড ও কাজগুলো করছে। এই যে র্যাকগুলো এখন ধুইতে দিচ্ছে। আর এই যে কারণ আমার বাসায় প্রত্যেকটা জিনিসই কাচের। আর দেখা গেছে ধুলাবালি পড়ে যায়, যার কারণে আমি এটা দেখা গেছে সপ্তাহে ৩ বারই আমি এই র্যাকগুলো ওরে দিয়ে ধোয়াই। অনেক সময় শুক্রবার একদিন ধোয়াই বা অনেক সময় দেখা গেছে উপর থেকে ওরে মুছাই, না ধোয়াইয়া দেখা গেছে মোছামাছি করি আরকি। এই র্যাকগুলো এরকম আরকি একটা ব্যাপার। আসলে অপরিষ্কার জিনিসটাই আমার কেন যেন ভালো লাগে না। এটা আসলে আমার একটা খুঁতখুঁতানির স্বভাব হয়ে গেছে। অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার কাছে অনেক ভালো লাগে। পরিষ্কার থাকাটা আমার একটা হবি হয়ে উঠেছে। আর পরিষ্কার না থাকলে আমার কেমন যেন লাগে। তো যাই হোক, এই পাশ থেকে আবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজগুলোকে একটু সফট করে নিয়েছি দেখেন, এই পর্যায়ে। এদিক থেকে এই কাজগুলো করছি, আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। ও আবার এগুলো পরিষ্কার করবে। রান্নাটা কমপ্লিট করলেই আমি এগুলো তো রান্নাটা শেষ হলেই বের হয়ে যাব। ওইগুলি কিচেনটা ভালোভাবে পরিষ্কার করবে। তারপর ঢাকনা দিয়ে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। আর এই ডিম বোনার রেসিপিটা আমার হাতে আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। আমি আগে ডিম পছন্দই করতাম না। কিন্তু কেন যে এই ডিম বোনার প্রতি এত পাগল হয়ে গেছি, একদিন খেয়ে তো আমি পুরা ফিদে, নিজের খাবারটা নিজে খেয়েই কিন্তু ফিদা হয়ে গিয়েছিলাম। এতটা ভালো লাগছে। তো ওই দিন থেকেই আমি এইভাবেই ডিম বোনা করি। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। কিন্তু রান্নাটা কিন্তু একেবারে ইজিলি। তো যখন টমেটোটা সফট হয়ে আসছে তখন আমি সামান্য একটু আদা দিয়েছি। আদা বেশি দেওয়া যাবে না, তাহলে আদার গন্ধটা বেশি আসবে। একটু সামান্য আদা আরকি, কোনো রকম আরকি, না দিলেও চলে। আমি একটু সামান্য দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম আমি মরিচের গুঁড়া। আমি আজকে ৫ টা ডিমের জন্য যতটুকু মসলা লাগবে ততটুকু দিয়েছি। তারপর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা দিব না। এইগুলো দিয়েই সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে এই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। কারণ ডিম দেওয়ার পরে কিন্তু আমি আর পানি দিব না। তো এই পানিটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিলে হয় কি, সুন্দরভাবে কষিয়ে উপর থেকে তেলটা ভেসে ওঠে আর মশলাটাও ছাড়া, ছাড়া হয়ে যায়। এতে করে কষানোটা খুব সুন্দর আসে। কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমি বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার যে গন্ধটা আছে সেটা যাতে না থাকে। তারপর এই যে ৫ টা ডিম আমি দিয়ে দিলাম। এটা আসলে সেহরির জন্য রান্না করলাম। কারণ কয়েকদিন যাবৎ ঘোষ খেতে, খেতে মুরগির মাংস ও গরুর মাংস খেতে, খেতে ভালো লাগছে না বাসার সবাই। আমি যদিও দুধ ভাত খাই ভোর রাত্রে, আবার অনেক সময় না খাই। কিন্তু বেসিক্যালি বেশিরভাগ সময়টা আমি দুধ ভাতই খাই আরকি। এইজন্য আমার তেমন একটা প্যারা নেই। আমার হাসব্যান্ডের জন্য, আমার ছেলের জন্য আরকি। তারপরে এই যে দেখেন খুব জটপটে, খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় এক্কেবারে অল্প সময়। কোনো বাসায় কোনো মেহমান আসলে ভাববেন যে তরকারি কম বা কিছু, তখন কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তখন এই ডিম বোনা রেসিপিটা ঝটপট করতে পারেন। আলহামদুলিল্লাহ খেয়ে কিন্তু আপনার পুরো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। এতটা মজার হয়, একেবারে শর্টকাট, কিন্তু রান্নার কৌশলটা জানলে কোনো কিছুই কিন্তু অসম্ভব না। তো উপর থেকে একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আরকি অপশনাল, আমি ছিল তাই দিয়ে দিলাম। এদিক থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যান বসিয়ে। আমি একটু আলু ভাজি করব, যেটা কিনা অনেক বছর না, কয়েক মাস পরে আমি আলু ভাজিটা করলাম। এই আলু ভাজিটা আমার হাসব্যান্ড আমার হাতে অনেক বেশি পছন্দ করে, আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে। বেসিক্যালি আমারও নিজেরও খুব ভালো লাগে, কিন্তু এই প্যারার জন্য আমি আসলে আলু ভাজিটা খুবই কম করি। কিন্তু মাঝে, মাঝে যখন দেখি যে গোস মাংস অনেক কিছু খেতে, খেতে বোরিং হয়ে যাই বা মুখে রুচি নাই, তখন আমি এই ভাজিটা করি।
ভাজিটা কি করলাম, ভাজি আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে ফার্স্ট টাইম। দিয়ে দেওয়ার পর মানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম জিরার গুঁড়া। এই 3টা জিনিস দিলেই আনা। তারপরে আমি 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এইগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে রাখবো, মানে বসিয়ে রেখেছি। তারপর এই যে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটাকে মিক্স করে দিয়েছি, কারণ এই যে ঢাকনাটা দিয়ে রাখবো। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু নিচে রাখবো, যাতে করে ভিতর থেকে মানে আলুটা সিদ্ধ হয়ে আসে, উপর থেকে তেলটা ভেসে উঠে মশলাটাও কষানো হয়ে যায়। তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই পর্যায়ে আমি একটু মানে একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোর কালারটা আর মরিচের গুঁড়োর কালারটার কারণে কিন্তু এই যে ভাজির কালারটা আসে, খুবই সুন্দর আর খেতে অসম্ভব মজা। আমি সামান্য একটু আদাও দিয়েছিলাম অফ ক্যামেরায়, একটু আদা দিলে মানে বেশি ভালো হয় আর কি, একটু সামান্য আর কি। তো আজকে এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।